প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আজ আমরা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাবনা বা প্রিম্বেল সম্পর্কে আলোচনা করব। প্রস্তাবনা বা প্রিম্বেলকে আমরা সংবিধানের সংক্ষিপ্ত সার হিসেবে বলতে পারি। এই প্রস্তাবনা বা প্রিম্বেলকে আমরা কিন্তু পাঠ্যপুস্তক, যে কোনো সরকারি পাঠ্যপুস্তকের কিন্তু প্রথম পেজে দেখতে পাই। যেমন এনসিইআরটির বুকগুলোতে তোমরা ফলো করলে কিন্তু ইজিলি প্রস্তাবনাকে কিন্তু পাঠ্যপুস্তকের প্রথমেই দেখতে পাবে। এটি হচ্ছে কোনো একটি সংবিধানের বা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের কি উদ্দেশ্যে তৈরি হয়েছে, আমাদের সংবিধানের কি ভিশন, আমাদের সংবিধানের কি সোর্স, সেটাকে কিন্তু সংক্ষিপ্তভাবে কিন্তু এই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। এই প্রস্তাবনার কথা কিন্তু প্রথম বলেন যিনি, তিনি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। সংবিধান সভায় দ্বিতীয় অধিবেশনে 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু অবজেক্টিভ রেজুলেশনের কথা বলেন, যেখানে সংবিধানের কি ভিশন সেটাকে কিন্তু বর্ণনা করা হয়। এবং পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজুলেশনে কিন্তু 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে সংবিধান সভার দ্বারা অ্যাজ এ প্রিম্বেল হিসাবে কিন্তু অ্যাডপ্ট করে নেওয়া হয়। এছাড়াও আমাদের যে সংবিধান যখন তৈরি হয় বা কার্যকারী হয়, তারপর থেকে কিন্তু আমাদের প্রস্তাবনা বা প্রিম্বেল একবার কিন্তু সংশোধিত হয়েছে, এবং সেটি হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে, যেখানে তিনটি শব্দ সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি, তিনটি শব্দকে কিন্তু আমাদের প্রিম্বেলের সঙ্গে অ্যাড করা হয়। এবং এই যে সংবিধানের সংশোধন, এটাতে কিন্তু আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের যে সংবিধানের প্রিম্বেল সেটা কিন্তু শক্তি আরো বেড়েছে। আচ্ছা চলো, এই সংবিধানের যে সমস্ত সংক্ষিপ্তসার কথাগুলি রয়েছে সেটাগুলি কিন্তু পরীক্ষার দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট। চলো তার প্রত্যেকটির ইনার মিনিং বা কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমরা একবার জেনে নিই। প্রস্তাবনা বা প্রিএম্বেলের প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া বোঝাতে কিন্তু আমাদের সংবিধানের সোর্স বা পাওয়ারকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের যে সংবিধান, সেই সংবিধান সভা কিন্তু আমাদের সাধারণ মানুষের বিহাফেই কিন্তু এই সংবিধানটি তৈরি করেছে। কোনো বাইরের কোনো ফোর্সের দ্বারা কিন্তু আমাদের সংবিধান সভা কিন্তু সংবিধান রচনা করেনি। আমরা নিজেরাই আমাদের নিজেদের জন্য সংবিধানটি তৈরি করেছি। এটার মানে কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে সভারেনিটি, অর্থাৎ সার্বভৌমত্ব। এটাকে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বলতে পারি। অর্থাৎ আমাদের দেশের এক্সটার্নাল বা ইন্টারনাল যে সিদ্ধান্তগুলো হবে, পলিসি মেকিং বা অন্য যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশেরই সিদ্ধান্ত চলবে। বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু আমাদের উপর কার্যকরী হবে না। আমরা জানি প্রায় 200 বছর ব্রিটিশ শাসন আমাদের দেশে রাজত্ব করেছে, এবং তাদের অনেক নিয়ম কিন্তু আমাদের উপর জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু ফার্স্ট যেটা সার্বভৌমত্ব, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে না, আমাদের দেশের যে কোনো সিদ্ধান্ত এক্সটার্নাল বা ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু আমরাই সিদ্ধান্ত নেব, বাইরের কোনো বিষয় বা বাইরের কোনো দেশ আমাদের উপর সিদ্ধান্ত নিতে পারবে। পরবর্তী পয়েন্ট সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথার অর্থ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের মানে বোঝাতে চাইছি এটাই, যে আমাদের দেশের যে সমস্ত গরিব মানুষ থাকবে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করবে, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বে, সেক্ষেত্রে স্টেট কিন্তু তাদের সহায়তা করবে বা তাদের সহায়তার জন্য পলিসি মেকিং করবে। এটাই কিন্তু হচ্ছে সোশ্যালিস্ট। অর্থাৎ আমরা দেখি কিন্তু যাদের ইনকাম বেশি, তাদের থেকে কিন্তু ইনকাম ট্যাক্স বেশি নেওয়া হয়, এবং সেই টাকাই কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। এটাই কিন্তু হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক দেশ। পরবর্তী পয়েন্ট হচ্ছে সেকুলার, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কথার অর্থ হচ্ছে এটাই, যে আমাদের যে দেশ সেটা কিন্তু ধর্মনিরপেক্ষ। অর্থাৎ আমাদের স্টেটের কিন্তু কোনো নিজস্ব ধর্ম নেই, কিন্তু আমাদের দেশে যে সমস্ত মানুষ বসবাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক বা যে কোনো ধর্মেরই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু স্টেট তাদের ধর্ম সম্প্রচার করতে, তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে বা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারবে না বা করবে না। সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই তার নিজের মতো কিন্তু তারা নিজেরাই নিজেদের ধর্মের সম্প্রচার করতে পারবে। এটার মানে কিন্তু হচ্ছে সেকুলার স্টেট। কিন্তু তুমি যদি পাকিস্তানে যাও, সেক্ষেত্রে দেখা যাবে ওদের সংবিধান কিন্তু ইসলাম ধর্মকে প্রমোট করে, কিন্তু আমাদের দেশে কিন্তু ধর্মনিরপেক্ষ। অর্থাৎ প্রত্যেকের নিজস্ব ধর্ম কিন্তু তারা মেনে চলতে পারবে বা ধর্মের সম্প্রচার করার অধিকার রয়েছে। পরবর্তী পয়েন্ট ডেমোক্রেটিক বা গণতন্ত্র।
গণতন্ত্র কথার অর্থ হচ্ছে এটাই যে আমাদের দেশের যে হেড অফ দ্য স্টেট মানে হচ্ছে আমাদের কিন্তু প্রেসিডেন্ট, এবং হেড অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ প্রাইম মিনিস্টার, দুজনেই কিন্তু সাধারণ আমাদের যে নাগরিক বা সাধারণ জনগণের ভোটের দ্বারা যে রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হবে, অর্থাৎ এমপি এমএলএ হবে, তাদের ভোটের দ্বারাই কিন্তু নিযুক্ত হবে। অর্থাৎ আমাদের যে প্রাইম মিনিস্টার বা আমাদের যে রাষ্ট্রপতি, তারা কিন্তু ইলেক্টেড মেম্বার হবে। ইনডাইরেক্ট ইলেক্টেড, আমাদের দেশের ইলেকশন কিন্তু ইনডাইরেক্ট তারা ইলেক্টেড হয়, কিন্তু ইলেক্টেড তারা কিন্তু নমিনেটেড মেম্বার নয়। এটা কিন্তু হচ্ছে গণতান্ত্রিক কথা দেশের বৈশিষ্ট্য, যে সেই দেশের যে প্রধান হবে তারা সাধারণ মানুষের ভোটের দ্বারাই নির্বাচিত হবে। পরবর্তী পয়েন্ট, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র, অর্থাৎ কোনো দেশের যে প্রধান হবে, অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্ট বা হেড অফ দ্য স্টেট, অর্থাৎ প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি, তারা কিন্তু সাধারণ মানুষের ভোটের দ্বারাই আমাদের দেশে কিন্তু নিযুক্ত হয়। তারা কিন্তু ইলেক্টেড মেম্বার, তারা কিন্তু বংশ পরম্পরায় কিন্তু দেশের প্রধান হবে না। যেমন আমরা কিছু বছর আগে কিন্তু নেপালে দেখতাম যে প্রধান যে ছিল সে রাজার ছেলে রাজাই হতো, কিন্তু আমাদের দেশে কিন্তু তেমন না। আমাদের দেশে হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ দেশের প্রধান কিন্তু দেশের নাগরিকের দ্বারাই ইলেক্টেড হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে জাস্টিস। জাস্টিস কথা অর্থাৎ বিচার। জাস্টিস বলতে আমাদের দেশের যে নাগরিক হবে তাদের সোশ্যাল জাস্টিস, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু রং কালার ভেদে কিন্তু তাদের বিচারের পার্থক্য করা হবে না। আমাদের দেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু রং জাতপাতের ভিত্তিতে বা ইকোনমিক জাস্টিস, অর্থনীতির কেউ বড় লোক কেউ গরিব তার ভিত্তিতে কিন্তু কারোর বিচার করা হয় না। জাস্টিসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই বিচারের কাছে কিন্তু সমান, সে ধনী হোক বড় লোক হোক, কেউ কালা হোক সাদা হোক, বা সে উঁচু জাতে হোক নিচু জাতে হোক, তেমন কোনো কিন্তু কোনো ডিসক্রিমিনেট করা হয় না। তাদেরকে কিন্তু প্রত্যেকে কিন্তু সমান নজরে দেখা হয়। পরবর্তী পয়েন্ট, লিবার্টি বা স্বাধীনতা, অর্থাৎ আমাদের দেশের যে নাগরিক হবে তাদের কিন্তু বিভিন্ন ধরনের স্বাধীনতা দেওয়া হবে। তারা ইজিলি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবে, তারা ইজিলি যে কোনো জায়গায় কিন্তু যে সমস্ত বিষয়গুলি কিন্তু সংবিধানের মধ্যে থেকে যে যে কথা বলার যে স্বাধীনতা, বাক স্বাধীনতা তারা কিন্তু পাবে। তাদেরকে কিন্তু আনরেস্ট্রিক্টেড কোনো জায়গায় বা আনঅথরাইজ ভাবে তাদেরকে কোনো জায়গায় স্বাধীনতায় তাদের হস্তক্ষেপ করা যাবে না। আমাদের কিন্তু প্রস্তাবনায় এই লিবার্টির কথার মাধ্যমে কিন্তু এটাই বোঝাতেছে। পরবর্তী পয়েন্ট, ইকুয়ালিটি বা সমানতা, অর্থাৎ আমাদের দেশের প্রত্যেককে মানুষকে, সে বিচার ক্ষেত্রে হোক বা বা অন্য কোনো বিষয়ে হোক, সেক্ষেত্রে কিন্তু সমানতা বজায় রাখতে হবে। আমরা যদি দেখি যে আমরা যদি কোনো লাক্সারি প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে কিন্তু একটা ভ্যাট, যার যে সমস্ত লাক্সারি প্রোডাক্ট হয় তার ভ্যাট অনেক বেশি হয় সাধারণ দ্রব্যমূল্যের জিনিসের থেকে। যার ফলে কি হয় যে গরিব ধনীবান যারা ব্যক্তি রয়েছে তাদের থেকে কিন্তু আইন প্রণয়নের মাধ্যমে তাদের থেকে কিন্তু বেশি টাকা কালেক্ট করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকার সেটাকে ফিরিয়ে দেয়, যাতে সমানতা দেশের মধ্যে বজায় থাকুক বা ইকুয়ালিটি দেশের মধ্যে বজায় থাকুক। পরবর্তী পয়েন্ট, ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ আমাদের দেশের সংবিধান কিন্তু ভ্রাতৃত্ববোধমূলক সম্পর্ককে প্রমোট করে। অর্থাৎ আমাদের দেশে যেহেতু বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রঙের মানুষ কিন্তু বসবাস করে, যার ফলে কি আমাদের দেশ কিন্তু একে অপরের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রেখে চলতে হবে। একে অপরকে কিন্তু হিংসা বা বিদ্বেষ করা যাবে না, একে অপরের অ্যাজ এ ভাই হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে, এই বিষয়টিকে কিন্তু প্রমোট করে। এবং এই জন্যই ফ্র্যাটার্নিটি ওয়ার্ডটি কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। এইভাবে আজকে আমাদের ভিডিওটি শেষ হলো এখানেই। তোমাদের যদি প্রেমবেলের বিষয়ে আর কোনো এক্সট্রা জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।